Dear listeners, Assalamu alaikum. Welcome to my new class. I am Shahina. Dear, today we learn about the sentence that is বাক্য. আমরা বাক্য সম্পর্কে জানব. It is another vital article in English language. আমরা গত ক্লাসগুলোতে আমরা টেন্স সম্পর্কে জানি শিখছি এবং টেন্সকে আমরা কি বলি সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে একেবারেই ইংরেজি ব্যাকরণের আত্মা বা হৃদয়, সোল, আত্মা, এটা বোঝায়। সেন্টেন্স তৈরি করবার জন্য যেমন একটা টেন্স যেমন দরকার, এবং আমার সেন্টেন্সটা রূপটাও আমাদের জানতে হবে যে সেন্টেন্স অ্যাকচুয়ালি কি। আমরা জানি যে আমরা বাংলায় যখন ছোটবেলায় পড়ছি যে কিছু শব্দগুচ্ছ মিলে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়। এখন আমরা ইংরেজিতে বলি যে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিভ মিনিংফুল কমপ্লিট মিনিং অফ দ্য স্পিকার, যে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে যে শব্দগুচ্ছ ব্যবহার করা হয় সেটাই বাক্য। এখন আমরা সেন্টেন্স কয়েকভাবে আমরা সেন্টেন্স অ্যাকচুয়ালি আমরা জানি এটা একটা সেন্টেন্স, ইট ইজ কল্ড সেন্টেন্স। কিছু বর্ণ মিলে কিছু শব্দ হয় এবং কিছু শব্দগুচ্ছ মিলে একটা সেন্টেন্স হয়, কিন্তু সেই সেন্টেন্সটা রূপ কীরকম, এটা কি সেন্টেন্স অনেকভাবে তৈরি হয়। কতগুলো সেন্টেন্স আমরা অর্থভেদে পাই, কতগুলো পাই গঠনগতভাবে। আমরা যে আজকে দেখবো যে সেন্টেন্সগুলো অর্থভেদে কি এবং গঠনভেদে আমি পাশাপাশি আনছি, তোমরা দেখো একদম বুঝতে পারো। যে সেন্টেন্সেস আর ডিভাইডেড ইন্টু 5 ক্লাসেস বাই ইটস মিনিং। অর্থভেদে মানে অর্থভেদে সেন্টেন্সকে আমরা 5 ভাগে বিভক্ত করি। আমরা জানি যে 5 ভাগে কি কি ছিল: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। এটা হচ্ছে অর্থভেদী। এখন এই অ্যাসার্টিভ আবার এটা দুটো সাব ডিভিশন আছে। সেটা হচ্ছে অ্যাসার্টিভ ইজ ডিভাইডেড ইন্টু 2 ফর্ম। অ্যাসার্টিভকে দুটো সাব ডিভিশন আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে একটা বিবৃতিমূলক, বর্ণনামূলক, ন্যারেটিভ। অ্যাসার্টিভ বলে একটা বর্ণনা, কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো বস্তু সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে, যে কোনো একটা ইভেন্ট সম্পর্কে এগুলোকে বর্ণনা করা হয়। সেটা ইতিবাচক মানে হ্যাঁ বোধক হইতে পারে, আবার নেগেটিভ হইতে পারে, না বোধক হইতে পারে। তাই অ্যাসার্টিভকে আমি 2 ভাগে ভাগ করি, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। মানে হোয়াট ইজ অ্যাফার্মেটিভ? অ্যাফার্মেটিভ যেমন একটা বক্তব্যকে ইয়েস হিসেবে, হ্যাঁ হিসেবে দেখানো, যে হি ইজ এ গুড বয়, সে হয় একজন ভালো ছেলে। আর এটারই নেগেটিভ যদি ফর্ম করে, হি ইজ নট এ ব্যাড বয় বা হি ইজ এ ব্যাড বয়। সাধারণত এখানে ব্যাড বয় বলে নেগেটিভ এটা নট আনতেই হবে। তো হি ইজ নট এ ব্যাড বয় মানে সে একজন খারাপ ছেলে নয়। তাহলে অ্যাসার্টিভের দুইটা, এটা বিবৃতিমূলক, এটা বর্ণনা, এটা পজিটিভ হইতে পারে বা অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক হইতে পারে, বা বর্ণনাটা না বোধকও হইতে পারে। যদি না হয় তাহলে সেখানে নেগেটিভ নো বা নট আসে, এবং অ্যাফার্মেটিভ হইলে নো বা নটের ব্যবহার হয় না। নেক্সট দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্ন করা হয় কোনো বিষয় জানবার জন্য। যখন প্রশ্ন করা হয় সেই প্রশ্নগুলো আমরা সাধারণত অক্সিলারি ভার্ব ব্যবহার করি। এই অক্সিলারি ভার্বগুলো দিয়ে আমরা সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করি। যেমন অ্যাম ইজ আর দিয়ে করা হয়, তারপরে হ্যাভ হ্যাজ দিয়ে করা হয়, ডু ডিড ডাজ ইত্যাদি। সাবজেক্ট অনুযায়ী আমরা আনি এবং সেটা টেন্স অনুযায়ী আমরা শব্দের পূর্বে ভার্বের ব্যবহার করি, তারপর সাবজেক্ট আসে, তারপর আদার্স যে কমপ্লিমেন্টারি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি। তারপর ইন্টারোগেটিভ প্রশ্নবোধক যে বাক্যগুলো আমরা দেখি, যেটি ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? আমরা বলি তুমি কি তাকে চেনো। এই আমরা ক্লাসে তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমরা ওকে চেনো কিনা, সেখানে এগুলো কি কাকে চেনা এটা জানবার জন্য কি করতে হবে। এটাকে যদি আমি ডু বাদ দিই তাহলে ইউ নো হিম, এখানে এটাও থাকবে না। যদি আমি এটাকে অ্যাসার্টিভ বলি, ইউ নো হিম, তুমি তাকে জানো। যদি তোমাকে এটাকে বলা হয় মেক ইট ইন্টারোগেটিভ, যেটা তোমাকে প্রশ্নবোধক বলা হয়, যেটাকে প্রশ্ন হিসাবে তৈরি করো, তখন কি হবে? তখন WH এর মাধ্যমে এটাকে প্রশ্ন তৈরি করো। WH মানে কি বলা হচ্ছে যে হু, হোয়ার, ওয়েন, হাউ,
ওয়াই ইত্যাদি দ্বারা প্রশ্ন তৈরি করা হয়, এটাকে ডব্লিউএইচ কোশ্চেন বলা হয়। আর এখানে তোমার অক্সিলারি হচ্ছে ডু। এখানে যেহেতু তোমার ও ধরনের হ্যাভ হ্যাজ বা কোনো অ্যাসার্টিভের ভিতরে আদার্স কোনো অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে তোমার মূল ভার্বটাকে ধরতে হবে এটা কোন টেন্সে। ইউ নো হিম, তুমি তাকে চেনো। ইউ নো হিম, তুমি তাকে চেনো। এখানে নো হচ্ছে প্রেজেন্ট মুডে আছে, তাহলে এর অক্সিলারি মুড আনতে গেলে কি করতে হবে? ডু, ডু আনতে হবে। নেক্সট দেখো, ইউ ইউ হ্যাভ ইউ ডান ইট, তুমি কি এটা করো? তাহলে এখানে যদি তুমি এটাকে অ্যাসার্টিভ করে রাখতা তাহলে কি হতো? ইউ হ্যাভ ডান ইট। এখন হ্যাভ এখানে অক্সিলারি, অক্সিলারি ভার্ব যদি কখনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে সেটাকে তার পূর্বে এনে ব্যবহার করবা। হ্যাভ ইউ ডান ইট একই রকম থাকবে, শুধু অক্সিলারি ফর্মটা। যদি অক্সিলারি ফর্ম না থাকে তাহলে এই মূল ভার্বটাকে দেখবা এটা প্রেজেন্ট মুডে আছে না পাস্ট মুডে আছে না ফিউচার মুডে। যদি প্রেজেন্ট মুডে থাকে তাহলে ডু, আবার এখানে যদি থার্ড পারসন থাকে তাহলে ডাজ আসবে। যদি প্রেজেন্ট মুডে না থাকে, যদি পাস্ট মুডে থাকে তাহলে সেখানে ডিড। আর যদি ফিউচারে উইল বা সাথে তাহলে উইল আসবে। উইল ইউ বা শ্যাল ইউ নো হিম? ইউ উইল নো হিম, তুমি তাকে জানবা। যদি বলা হয় যেটাকে প্রশ্ন করো, মেক ইট ইন্টারভিউ, তখন ওই উইলটাকে তুমি সামনে আনবা, উইল ইউ নো হিম। ঠিক এইভাবে তুমি ইন্টারভিউ সেন্টেন্সগুলো করার চেষ্টা করবা। নেক্সট দেখো ইম্পারেটিভ। ইম্পারেটিভ বলতে এখানে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা 4 ধরনের মুড কাজ করে, 4 ধরনের সেন্স কাজ করে। একজন স্পিকার যেখানে তার যে ভার্বটাকে এখানে ব্যবহার করে সে ভার্বের মুডটা এখানে ভাবটা কিরকম, এটা 4 প্রকারে হয়। যেমন আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। আদেশ হচ্ছে অর্ডার, উপদেশ অ্যাডভাইস, অনুরোধ রিকোয়েস্ট এবং ফরবিড হচ্ছে নিষেধ। এই 4টা সেন্সের কোনো একটা যদি সেন্স এই ভার্বের ভিতরে থাকে, দেন আই ক্যান সে দ্য টেন্স সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স দেখো এই সেন্টেন্সে গেট আউট অফ মাই রুম, এটাকে বলছে ইম্পারেটিভ। বাংলা হচ্ছে অনুজ্ঞাবাচক, এখানে অনুজ্ঞাবাচক শব্দগুলো কোনগুলো। দেখো এখানে আদেশ বলা হচ্ছে যে আমার রুম থেকে তুমি বেরিয়ে যাও। গেট আউট অফ মাই রুম, তুমি আমার রুম থেকে বেরিয়ে যাও। তো এখানে অর্ডার, এখানে একটা সেন্স কাজ করছে ভার্বের গেট আউট, বেরিয়ে যাও, এটা একটা কাজ। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ এর ব্যবহার আমরা দেখি না, ইউ এর ব্যবহার দেখতে পাওয়া যায় না। ইউ এখানে উজ্জ থাকে, উইথ হেল্প থাকে, এটাকে বলা হয়। গেট আউট অফ মাই রুম, তুমি আমার এই রুম থেকে বেরিয়ে যাও। ইট ইজ এখানে হিয়ার উই ফাইন্ড দ্য মুড অফ অ্যান অর্ডার, একটা অর্ডার, একটা আদেশের ভাব আমরা এই ভার্বের ভিতরে গেট আউট এই ভার্বটার ভিতরে পাচ্ছি। দেখো প্লিজ হেল্প মি, এই যে প্লিজ দিয়ে বলা হচ্ছে যে এখানে একটা শব্দ প্লিজ, অনুরোধ করা হচ্ছে যে আমাকে সাহায্য করো। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। তো এরকম ভাবে প্লিজ হেল্প মি, এই যে সেন্টেন্সটাতে এটাকে অনুরোধ রিকোয়েস্ট বোঝানো হচ্ছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে দেখো বি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার, ইট ইজ অ্যান অ্যাডভাইস, এটাকে উপদেশ দেওয়া হচ্ছে যে সৎ হও এবং সহজ হও বা সরল, সিনসিয়ার হও। বি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার। নেক্সট এটা অ্যাডভাইস। এরপর তোমাকে নিষেধ করা হচ্ছে, দেখো নিষেধমূলক কিছু বাক্য আমরা, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, নেভার টেল এ লাই, এটা ফরবিড, বলে নিষেধ করা হচ্ছে। তাহলে আমরা 4টা পেলাম, আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ। এই ভাবগুলো ভার্ব যখন ব্যবহার করা হবে, এই সেন্সগুলো যে ভার্বের ভিতরে থাকবে সেই শব্দগুলো, সেই বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। নেক্সট দেখো অপটেটিভ। অপটেটিভ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক, ইচ্ছা বা প্রার্থনা। আমরা অনেক কিছু বলি যে তোমার আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক, তোমরা ভালো হও, বড় মানুষ হও, ভালো মানুষ হও ইত্যাদিতে আমরা অনেক ধরনের প্রার্থনা কামনা করি, যেটা কে আমরা কি বলি বাংলাতে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। আর এই যেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন মে আল্লাহ হেল্প, সাধারণত মে হিসাবে আসে, মে আল্লাহ হেল্প, মে বাংলাদেশ লিভ লং, বা মে হিজ সোল রেস্ট ইন পিচ, তার আত্মা শান্তিতে থাকুক। যখন কেউ মারা যায় তখন আমরা বলি মে হিজ সোল রেস্ট ইন পিচ, আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুক, তাই তো।
মে আল্লাহ হেল্প, আমাদের আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, মে বাংলাদেশ চিরস্থায়ী হোক বা দীর্ঘস্থায়ী হোক বা দীর্ঘজীবী হোক। এরকম এই যে মেয়ের দ্বারা যে শব্দগুলোকে আমরা তৈরি করে একটা প্রার্থনা বা ইচ্ছা বোঝা যায়, সেই ক্ষেত্রে আমরা কি করি, আমাদেরকে ইয়ে হয় যে অপটেটিভ সেন্টেন্স দ্বারাই আমরা এটাকে করে থাকি, সেটা সেই সেন্টেন্সগুলোকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। নেক্সট দেখো আমাদের নাম্বার 5, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে বিস্ময় সূচক শব্দ। বিস্ময়, তুমি আনন্দ হতবাক হয়ে যেতে পারো, আনন্দ উদ্বেলিত হইতে পারো, আবার তুমি দুঃখে ভারে তুমি মুহ্যমান হয়ে যেতে পারো। এই সব বিভিন্ন ধরনের মানুষের আবেগের যে অনুভূতির যে প্রকাশ, সেটাকে আসলে এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে অনেকটা আমরা বোঝাই। যেমন কি হচ্ছে, হুরা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুরা, এখানে একটা নোট অফ এক্সক্লামেশন বলা হয়, একটা লম্বা টান, নিচে একটা বিন্দু বা ডট, এটা হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। এই চিহ্নটা যদি ব্যবহার না করো, তাহলে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্সটা ভুল ধরা হবে এবং তুমি সেখানে ইউ ক্যানট ডিজার্ভ এনি মার্ক ফর দিস ইনকারেক্ট সেন্টেন্স। তো দেখো বলা হচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্স হুররা, জয়সূচক, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা আনন্দ সূচক, হুররা মানে ওই আমরা কি করেছি, এই গেমে এই খেলায় আমরা জিতেছি। তারপর দেখো এটা হট, দেখো হট এ বিউটিফুল গার্ল শি ইজ, সে কত সুন্দর সে মেয়েটি। দেখো এটা নোট অফ এক্সক্লামেশন, চিহ্নটা তুমি ব্যবহার করবো। তারপর দেখো এলাস, এলাসের পরে নোট অফ এক্সক্লামেশন। এই ধরনের শব্দগুলো গুড়া, এলাস, ছি ইত্যাদি শব্দগুলো থাকে, ছি ছি যেটাকে বলা হয়, এই শব্দগুলো পরে তোমরা নোট অফ আবার হাও এগুলোকে ব্যবহার করি, তার শেষে সেটা শেষে তোমরা এই চিহ্নটা ব্যবহার করো। এলাস আই এম আনডান, আমি নিরুপায়, আমার করার কিছু নাই। তোমরা আরো কিছু শব্দ আছে যেখানে আছে, দেখো ইফ আই ওয়ার এ কিং, এই যে ইফ, হ্যাড, এই শব্দগুলো দ্বারা বিশ্বসূচক শব্দ ব্যবহার করা যায়। এইসব শব্দের ক্ষেত্রে কি করতে হয়, এইসব শব্দের ক্ষেত্রে সাধারণত ইফের পরে আসে ভার্বে ওয়ার আসে। ইফ আই ওয়ার এ কিং, আয়ের পরে তো আমরা ওয়াজ ব্যবহার করি, কিন্তু যখন স্বপ্ন দেখানো হয় বা স্বপ্ন দেখতে থাকে মানুষ, যদি আমি রাজা হতাম, ইফ আই ওয়ার এ কিং, আই ওয়াজ এ কিং, না আই ওয়ার এ কিং। যদি আমি ইফ না ব্যবহার করি, সেক্ষেত্রে হ্যাড করি, তখন এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এটা তো অবশ্যই বি ভার্বেরই একটা অংশ। সেই ক্ষেত্রে হ্যাডের কারণে আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড যেখানে ব্যবহার হয়, তার পরবর্তী ভার্বটা কি হয়, ভি3 ফর্ম। তাহলে আমরা যেহেতু ইফ এর পরে অ্যাম ইজ আর অথবা ওয়াজ ওয়ার ব্যবহার, এটা বি ভার্বের একটা অংশ, মূল হচ্ছে বি ভার্ব। সেই হ্যাডের কারণে এখানে বি ওয়াজ বিন, হ্যাভ বা হ্যাজ এর পরে মূল ভার্বের ভি3 ফর্ম হয়। তাহলে হ্যাড আই বিন এ কিং অথবা ইফ আই ওয়ার এ কিং, একই সেন্স, আমি যদি রাজা হতে পারতাম। নেক্সট দেখো, আমি এখন যাব আমরা এটা আমরা অর্থভেদে 5 প্রকার পাইছি। এবার আসবে গঠন ভেদে সেন্টেন্সের। গঠন ভেদে আমরা বলি যে গঠন ভেদে আমরা পাইছি 3 প্রকার। একটা হচ্ছে গঠন ভেদে দেখো 3 প্রকার। এখানে হচ্ছে সেন্টেন্সেস, দেখো বলছে এই ক্ষেত্রে যে আমরা অর্থভেদে বাই ইটস মিনিং 5 প্রকার, এবং গঠন ভেদে সেন্টেন্সেস আর ডিভাইডেড ইনটু 3 ক্লাসেস ইন স্ট্রাকচারালি, মানে গঠন ভেদে বা এটাকে অরিজিনাল, মানে অরিজিন, উৎস অনুসারে আমরা বলতাম যে ফ্রম ইটস অরিজিন, উৎস অনুসারে, অ্যাকর্ডিং টু ইটস অরিজিন। তাহলে একটা সেন্টেন্স গঠন কে আমরা যখন স্প্লিট করি, ভাঙি, তখন সেটাকে আমরা কোন কোন ফর্মে ফেলতে পারি বা কি কি জিনিসের বেসিস করে আমরা সেই সেন্টেন্সটাকে আমরা বলবো ইজ ইট এ সিম্পল আর কমপ্লেক্স আর কম্পাউন্ড। তাই যে গঠনটাকে আমরা আগে গঠনটাকে দেখবো, সে গঠনটা কিভাবে বিল্ড করা হয়েছে এবং সেটাকে আমরা ভাঙবো, কিভাবে ভাঙবে, ইত্যাদি ইত্যাদিগুলো আমরা পর্যালোচনা করার পরে এটা বলা যাবে এটা সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড। তো গঠন অনুসারে 3 প্রকারের সেন্টেন্স আমরা পাই, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই অ্যাসার্টিভ সেন্টেন্সও কিন্তু 2-3টে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো একটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, আবার সিম্পল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স একটা সিম্পল সেন্টেন্সের কাজ করছে, আবার দুটো অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মিলে একটা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা হচ্ছে। তো এখন আমি দেখি কিভাবে, দেখো সিম্পল সেন্টেন্স একটি সাবজেক্ট ও একটি
ফিনিট ভার্ব থাকে। ফিনিট ভার্ব মানে কি হচ্ছে? সমাপিকা ক্রিয়া। ফিনিট ভার্ব হচ্ছে যে ভার্বটা বা যে ক্রিয়া কাজ সম্পাদন হয়ে গেছে সেটাকে বলা হয় ফিনিট ভার্ব। তাহলে দেখো একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব, এই সিম্পল সেন্টেন্সের কি 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 রিকোয়ারমেন্টস? একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব, মানে একটা কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে দেন উই ক্যান সে দ্য সেন্টেন্স ইজ এ সিম্পল সেন্টেন্স। দেখো দ্য বয়েজ প্লে ফুটবল, বয়েজরা কি করতেছে? ফুটবল খেলছে। দ্য বয়েজ এখানে একটি সাবজেক্ট বয়েজ, প্লে ভার্ব, আর এটা কি খেলছে? যেহেতু অবজেক্ট আছে, এটা ফুটবল খেলছে। যখন ভার্বকে ধরে কি বা কাকে প্রশ্ন করলে তার উত্তর পাওয়া যাবে তখন সেক্ষেত্রে সে ভার্বটাকে বলা হয় ফিনিট ভার্ব, মানে যে ভার্বের অবজেক্ট থাকে সেটা হচ্ছে ফিনিট ভার্ব। মানে ভার্বের কাজটা কমপ্লিট করবার জন্য কিছু কমপ্লিমেন্টারি ওয়ার্ড বা অবজেক্ট লাগে, সেই ক্ষেত্রে সে ভার্বটাকে বলা হয় ফিনিট ভার্ব। এখানে প্লে হচ্ছে একটা ফিনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া। দ্য বয়েজ প্লে, কি খেলে? একটা ফুটবল খেলে, অবজেক্ট। Because of his illness, he couldn't attend the meeting. Because of his illness, he couldn't attend the meeting. তাহার অসুস্থতার কারণে বা on account of his illness, এটাও হয় on account of his illness। সেখানে আমি on account হচ্ছে কারণে, because of ও কারণে, তো because of his illness he couldn't attend the meeting, সে মিটিংটা উপস্থিত হতে পারেনি। এখানে এই যে বিকজ অফ, এটা একটা কারণ, এখানে কারণ উল্লেখ করা হয়েছে। আর মূল যেটা হচ্ছে সাবজেক্ট কি এখানে? এখানে হচ্ছে সাবজেক্ট হি কুড নট, ভার্ব, মূল ভার্ব। কোথায়? অ্যাটেন্ড দ্য মিটিং, মানে মিটিং। কুড নট অ্যাটেন্ড হচ্ছে উপস্থিত হতে পারেনি, কোথায়? দ্য মিটিং। এটা একটা ফিনিট ভার্ব, এটা পুরো কাজটাই সে কমপ্লিট করছে, যে সে মিটিং এ উপস্থিত হতে পারেনি। এখানে সেন্সটা পুরো আমাদের ক্লিয়ার হয়েছে। তাইলে এটা ইট ইজ এ সিম্পল সেন্টেন্স, যে একটা ভার্ব, একটা সাবজেক্ট, একটা ফিনিট ভার্ব এবং একটা সাবজেক্ট যখনই থাকবে তখন সেটা হবে সিম্পল সেন্টেন্স। দেখো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যাব। কমপ্লেক্স সেন্টেন্স মূলত এক বা একাধিক বাক্যাংশ দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। এক বা একাধিক বাক্যাংশ। বাক্যাংশ আমরা এখানে সেন্টেন্স করছি, আর ক্লজ হচ্ছে বাক্যাংশ। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশকে, প্রত্যেকটি অর্থবোধক যে বাক্যাংশ থাকে সবগুলো দে অল আর ক্লজেস। এবং এই ক্লজে কিন্তু ভার্বও থাকে, সাবজেক্ট থাকে, কখনো একক সাবজেক্ট থাকে, কখনো ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকে। এখন একটা কমপ্লেক্স সেন্টেন্স একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, যে সাবঅর্ডিনেট ক্লজগুলোর উত্তর ওই প্রিন্সিপাল ক্লজে পাওয়া যায়। সেজন্য এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা বা একাধিক, একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেটাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবং এই কমপ্লেক্স সেন্টেন্স আমার চেনার জন্য কিছু কিছু শব্দ ব্যবহার করা হয়, যেমন ইফ, দো, অলদো, অ্যাজ, বিকজ, সিন্স, সো দ্যাট, দ্যাট, আনটিল, till, unless, before, after, whether, while, and including WS। সব WS বলতে আমি তোমাদের বলছিলাম when, where, how, why, এই সব জিনিসগুলো দ্বারাই যখন দুটো তিনটে সেন্টেন্স এভাবে একটার সাথে একটা জয়েনিং হবে, লিঙ্ক হবে, তখন সেক্ষেত্রে সেই সেন্টেন্সটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এখানে কি বলছে? অলদো হি ইজ রিচ, হি ইজ অনেস্ট। অলদো, যদি, এই যে অলদো দ্বারা এখানে এই সেন্টেন্স, অলদো হি ইজ, যদিও সে ধনী, এটা হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লজ। তারপর দেখো হি ইজ অনেস্ট, সে হয় সৎ, ইট ইজ প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে মূল বাক্যাংশ। এখানে তুমি উত্তর পাবা, কোনটার উত্তর পাবা? যদিও সে ধনী, তাহলে একটা প্রশ্ন, তাহলে কি সে কি অসৎ, না সে আরো, হি ওয়ান্টস মোর অ্যান্ড মোর রিচেস, সে কি আরো ধন চায়, না আদার্স কোনো কিছু রিকোয়ারমেন্ট আছে? এখানে কোনো উত্তর আছে যে বলছে যদিও সে ধনী, তাহলে তার উত্তরটা কোথায় পাচ্ছি? হি ইজ অনেস্ট, তাহলে কি সে হয় সৎ। যদিও সে ধনী তবুও সে সৎ। তাহলে এই যে উত্তরটা আমরা পেলাম। তারপরে তুমি আরো তোমরা জানতে পারো যে দো আই ওয়াজ ইল yet I attended the meeting, যদিও আমি অসুস্থ ছিলাম কিন্তু আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম। তো এই যদিও আমি ছিলাম, এটা কন্ট্রাডিক্টরি, তারপরে আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম, বা অ্যাটেন্ডেড ইন দ্য কলেজ, বা আই প্রেজেন্টেড ইন দ্য কলেজ, আমি কলেজে উপস্থিত হয়েছিলাম। যা হোক,
সেক্ষেত্রে যে অ্যাটেন্ডেড ইন দ্য মিটিং, সেক্ষেত্রে সেটা প্রিন্সিপাল ক্লজ, যদি অসুস্থ সেটা সাবঅর্ডিনেট ক্লজ, ওর উত্তরটা তুমি প্রিন্সিপাল ক্লজে পাবা। তো এইভাবে আমি কম্পাউন্ড ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্স, সেটা হচ্ছে দুইটা, সাধারণত দুইটা তিনটা সেন্টেন্স ইত্যাদি যখন কোঅর্ডিনেটিভ কনজাংশন এগুলোকে বলা হয়, যেমন এই অ্যান্ড, বাট, অর, ইয়েট, অ্যান্ড, সো, দেয়ারফর, এই শব্দগুলো দ্বারা এই কোঅর্ডিনেটিভ কনজাংশন, কনজাংটিভ ওয়ার্ড গুলোকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংটিভ ওয়ার্ড। এর দ্বারা এই বিভিন্ন শব্দগুলো যুক্ত হয় এবং এগুলো একটা স্বাধীন বাক্য, সরি শব্দ না, স্বাধীন বাক্য যখন এই কোঅর্ডিনেটিভ কনজাংশন দ্বারা যুক্ত হবে, তখন সেই সেন্টেন্সগুলোকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। সেই সেন্টেন্সগুলো কি কি আছে? কোঅর্ডিনেটিভ কনজাংশন, and, but, or, yet, and, so, therefore. He is rich, but he is honest. সে ধনী কিন্তু সে সৎ, এই যে বাট দ্বারা, হি ইজ রিচ বাট হি ইজ অনেস্ট, সে হয় সৎ কিন্তু সে হয় ধনী কিন্তু সে হয় সৎ। রিচ, RICH, এখানে সরি এখানে আমাদের স্পেলিং একটু ভুল আছে। রিড অর ইউ উইল ফেল, রিড পড়ো অথবা তুমি ফেল করবা, মানে পরীক্ষায় তুমি ব্যর্থ হবা। তাহলে রিড অর ইউ উইল ফেল, সাধারণত ফার্স্ট পারসন আমি আমরা, সেকেন্ড পারসন তুমি তোমরা, অ্যান্ড বা ওয়ার দ্বারা যখন যুক্ত হয় তখন সেকেন্ড পারসনে যে কোনো একটা ব্যবহার করলে হয়ে যায় ইউ বারবার ব্যবহার। রিড অর ইউ উইল ফেল একই কর্তা থাকে, একবারই ব্যবহার করা যায় ওয়ার দ্বারা যখন যুক্ত হয়। যে ইউ রিড অর ইউ উইল ফেল, যেখানে ইউ আর দেওয়া হয়নি, ইউ অর ইউ উইল পড়ো অথবা তুমি ফেল করবে বা ব্যর্থ। আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম, আমি সেখানে গেলাম এবং আই ফাউন্ড হিম, আমি তাকে দেখলাম। এই যে আই বারবার আসছে, সেক্ষেত্রে কি করা হচ্ছে যে বারবার ওটাকে না দিয়ে অ্যান্ড অর যুক্ত ইসে যখন একই সাবজেক্ট বারবার আসে, সেই ক্ষেত্রে সেই সাবজেক্ট একটাকে একটা সেন্টেন্সে উজ্জ্বল রাখা যাবে। আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম, যেমন রিড অর ইউ রিড অর ইউ উইল ফেল, এখানে ইউ উজ্জ্বল রিডের আগে, এখানে ফাউন্ডের আগে আই উজ্জ্বল। তাই একই সাবজেক্ট হলে বারবার অ্যান্ড অর দ্বারা যুক্ত শব্দে একই সাবজেক্টকে বারবার ব্যবহার না করে সেটাকে উজ্জ্বল রাখা যেতে পারে একটা সাবজেক্টে, একটা সেন্টেন্সে। স্টুডেন্টস, no more today, we'll learn more in the next class. সে পর্যন্ত প্লিজ stay with me and till then Allah Hafiz.